তার চেহারা আমাদেরকে দেখানো হয় না। এরপর যখন লেয়ের চোখ খোলে তখন সে দেখতে পায় সে তার রুমে বসে আছে এবং গত রাতে সে ইন্টারনেটে যে বিষয় সার্চ করেছিল সেটার পুরো ইনফরমেশন তার কাছে আসছে। সে ওটা পড়ছিল যেখানে বলা হয়েছিল ব্রেনের ব্যাপারে পুরোপুরি ইনফরমেশন কারো কাছেই নেই। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ব্রেনের ব্যাপারে গবেষণা করে যাচ্ছে। অন্যদিকে চুনিও আর কুইং উঠে যায়। তখনই তারা জিয়াং এর চিৎকার শুনে তার রুমের দিকে দৌড়ে যেতে শুরু করে। সেখানে গিয়ে তারা দেখতে পায় জিয়াং ইয়াংকে ডাকাডাকি করছে কিন্তু সে উঠছে না। তখন সেখানে ডাক্তারেরা চলে আসে আর ইয়াং এর চিকিৎসা করতে শুরু করে। তারা তিনজন বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। যখন এই ডাক্তার বেরিয়ে আসে তখন জিয়াং তাদের জিজ্ঞাসা করে ইয়াং এর কি হয়েছে। তখন ডাক্তার তাকে জানায় রাতে ড্রিঙ্কস করার কারণে সে কোমায় চলে গেছে। এটা শুনে চুনিয়র বিশ্বাস হচ্ছিল না যে একটা মানুষ শুধু ড্রিঙ্কস করে কিভাবে কোমায় চলে যেতে পারে, আর সেজন্য সে ডাক্তারকে প্রশ্ন করছিল। কিন্তু জিয়াং তাকে থামিয়ে দেয় আর সে তাকে বলে তুমি ডাক্তারের থেকে বেশি বুঝো না। জিয়াং তো এটা ভেবেই খুশি ছিল যে তার বন্ধু এখনো বেঁচে আছে আর কোনো না কোনো একদিন তার বন্ধু অবশ্যই জেগে উঠবে। এরপর তারা তিনজন ইয়াং এর কাছে যায়। সেখানে যাওয়ার পর চুনিও জিয়াংকে বলে ঠিক আছে মেনে নিলাম তোমার বন্ধু ড্রিঙ্কস করার পর কোমায় চলে গেছে, কিন্তু তোমার আরেকজন বন্ধুর কি খবর, তার কি হয়েছে, সে কোথায় গেছে? এটা শোনার পর জিয়াং তাকে বলে আমি নিজেও জানি না হ্যান কোথায় আছে, কিন্তু আমরা যখন খোঁজ নিয়েছিলাম তখন ডাইরেক্টর চেন আমাদের বলেছে হ্যান সকালবেলা ঘুম থেকে উঠে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে গেছে। তখন চুনিও তাকে বলে তোমার এক বন্ধু গায়েব হয়ে গিয়েছে, আরেক বন্ধু কোমায়। শুধুমাত্র অ্যালকোহলের কারণে কেউ কোমায় চলে যেতে পারে না। একটা জিনিস তো আমি শিওর, এসবের কোনো কিছুই স্বপ্ন নয়, এসব কিছুই বাস্তব এবং আমাদেরকে দিয়ে কেউ একজন এসব কিছু করাচ্ছে। কারণ কাল রাতে যখন আমরা এই গেমটা জিতেছিলাম তখন মাইক দিয়ে আমাদেরকে কংগ্রাচুলেশন জানানো হয়েছিল। এই কথা শুনে কুইং অনেক ভয় পেয়ে যায় আর সে তাদেরকে বলে আমাদের পুলিশকে জানানো উচিত। এই আইডিয়াটা জিয়াং এর ভালো লেগে যায় আর সে যখনই তার ফোন হাতে নিয়ে পুলিশকে কল করতে যাবে তখন চুনিও তাকে থামিয়ে দেয় আর তাকে বলে তুমি পুলিশদেরকে কি বলবে, কারণ পুলিশরা যখন এখানে আসবে তখন তারা এটাই জানতে পারবে যে ইয়াং অ্যালকোহলের কারণে কোমায় চলে গেছে। আর সেই বিল্ডিং এর গেমের ব্যাপারেই বা আমরা কি বলবো, যে রাত হলে আমরা হঠাৎ ঘুমিয়ে পড়ি এবং সেই গেমে চলে যাই। আমাদের কাছে এসব কিছুর কোনো প্রমাণ নেই, তাই পুলিশকে ডেকে কোনো লাভ নেই, কারণ আমাদের কথা শুনলে তারা উল্টো আমাদেরকে পাগল ভাববে। তখনই চুনিয়র ফোনে একটা কল আসে আর তাকে বলা হয় ব্যাগপত্র গুছিয়ে নিতে, কারণ আজকে তাদের হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিয়েছে। এটা শুনে চুনিও সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু সে আবার দাঁড়িয়ে পড়ে এবং জিয়াংকে বলে তুমি সবার প্রথমে তোমার বন্ধু হ্যানকে খুঁজে বের করো, কারণ আমার মনে হয় তাকে খুঁজে পেলেই আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। এটা শুনে জিয়াং তাকে বলে তুমি একদম তার মতো কথা বলো। তখন চুনিও তাকে জিজ্ঞাসা করে কার মতো। তখন জিয়াং তাকে জানায় লেই, কাল যখন সে আমাদের সাথে দেখা করতে এসেছিল তখনও সেও আমাকে এই একই কথা বলেছিল, যাতে আমি আমার বন্ধু হ্যানকে দ্রুত খুঁজে বের করি এবং তার কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে। এটা শুনে চুনিও তাকে কিছু বলে না আর সেখান থেকে চলে যায়। পরের সিনে চুনিও আর কুইংকে নিতে তাদের কলেজের সভাপতি গাড়ি নিয়ে আসে। তারা দুইজন গাড়িতে করে যাচ্ছিল তখনই তাদের সভাপতির কাছে লেইয়ের কল আসে। চুনিও লেইয়ের নাম শুনে একটু অবাক হয়ে যায়। যখনই সভাপতির কথা বলা শেষ হয়ে যায় আর সে কল কেটে দেয় তখন চুনিও তাকে প্রশ্ন করে লেইও কি আমাদের সাথে কলেজে আছে? তখন চুনিও জানতে পারে লেই তাদের কলেজের সিনিয়র আর সে ওখানে বাচ্চাদের পড়ায়, এক কথায় সে ওখানে পার্ট টাইম জবও করে। এসব কিছু শুনে চুনিও অবাক হয়ে যায়, কারণ লেই তাদের কলেজেই পড়াতো কিন্তু সে এতদিনও তাদেরকে এই কথাটা বলেনি। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5 এর শুরুতেই দেখি কুইং আর চুনিও তাদের কলেজে পৌঁছে গিয়েছিল এবং তারা দুজন তাদের হোস্টেলের দিকেই যাচ্ছিল। তখনই চুনিওর নজর সেই পুরাতন বিল্ডিং এর দিকে পড়ে আর সে কুইংকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে নিজে ওই বিল্ডিং এর ভেতরে যায়। বিল্ডিং এর ভেতরে যাওয়ার পরে সে দেখতে পায় পুরো বিল্ডিং এর ভেতরে অন্ধকার আর সেখানে জায়গায় জায়গায় মাকড়সার জাল রয়েছে। জায়গাটা এমন দেখতে ছিল যেখানে অনেক বছর ধরে কেউ যায়নি। এর মানে সে বিল্ডিং দেখে বোঝাই যাচ্ছিল না যে চুনিও কাল রাতে সে বিল্ডিং এ গিয়েছিল। চুনিও সেখানে ঘুরে ঘুরে দেখছিল আর কোথাও কোনো প্রমাণ খুঁজে পায় কিনা সেটা জানার চেষ্টা করছিল। তখনই সেখানে একটা আওয়াজ হয়। সেই আওয়াজটা শুনে চুনিও একটা কোনায় গিয়ে লুকিয়ে পড়ে আর সেখান থেকে লুকিয়ে দেখতে থাকে সে ছাড়া এই বিল্ডিং এ আর কে রয়েছে। তখনই সে দেখতে পায় সেখানে লেই এসেছে আর সে আড়াল থেকে লেইকে ফলো করতে থাকে। এইদিকে লেইও চুনিওর মতোই সে বিল্ডিং এ কিছু একটা খোঁজার জন্য এসেছিল আর সেও বুঝতে পারে যে সেখানে কেউ আছে। একটু পরে লেই মেঝেতে পড়ে থাকা কিছু একটা তুলে নিয়ে পকেটে ভরে সেই বিল্ডিং থেকে বেরিয়ে যায়। তখন চুনিও লুকিয়ে লুকিয়ে তার পিছু করতে থাকে। এদিকে লেইও বুঝতে পারে যে চুনিও তার পিছু করছে, তাই সে কিছু দূর যাওয়ার পরে একটা দেওয়ালের সামনে লুকিয়ে পড়ে। সে মনে করেছিল চুনিও হয়তো তার কাছে এসে পড়ছে, তাই সে যখনই ওইদিকে তাকায় তখন দেখতে পায় সেখানে তার জায়গায় চেন এসেছে। চেন তাকে রাতে একটা পার্টিতে
আসার জন্য দাওয়াত দেয় আর তাকে বলে এই পার্টিতে আপনাকে অবশ্যই আসতে হবে। এদিকে লেই তার সাথে কথা বলছিল আর মনে মনে চুনিওকে খুঁজছিল, অন্যদিকে চুনিও তাদেরকে আড়াল থেকে দেখছিল। অন্যদিকে কুইন যখন তার রুমে গিয়ে পৌঁছায় তখন সে জানতে পারে তার জন্য একটা পার্সেল এসেছে। সে যখন ওই পার্সেলের বক্সটা দেখে তখন সে অনেকটা অবাক হয়, কারণ সে তো কোনো পার্সেল অর্ডার করেইনি, তাহলে এটা তাকে কে পাঠালো। এখন সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে পার্সেলের বক্সটা খোলে আর সেখানে একটা গেম খেলার যন্ত্র দেখতে পায়। তো ভিউয়ার্স, এই গেম খেলার যন্ত্রের নামটা কি সেটা আমার জানা নেই, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গেমিং এর যন্ত্রটা এরকম ছিল যেটা আপনি চোখে লাগানোর পর ভার্চুয়াল ফিলিংস নিতে পারবেন, মানে গেম খেলার সময় বাস্তব দুনিয়ার যে ফিলিংসটা আসে সেটা এনজয় করতে পারবেন। এই ব্র্যান্ডের গেমিং এর যন্ত্র কিন্তু শুধু কুইং এর জন্যই পাঠানো হয় না, চুনির জন্য পাঠানো হয়। পরের সিনে আমরা বাওয়ানকে দেখি, বাওয়ানের হাতেও সে একই ব্র্যান্ডের গেমিং ছিল, যে গেমিং এর যন্ত্রটি কুইং আর চুনির জন্য পাঠানো হয়েছিল। এখানে বাওয়ান ক্যান্টিনে খাওয়ার জন্য এসেছিল আর সে লাইনে দাঁড়িয়েছিল। অন্যদিকে চুনিও সেখানে লেইকে ফলো করতে করতে চলে আসে, আর লেই যাতে তাকে কোনো সন্দেহ না করে তাই সে বাওয়ানের পিছনে খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়ে। বাওয়ান তাকে দেখতে পেয়ে চমকে ওঠে আর তার সাথে কথা বলার চেষ্টা করে। সে তাকে বলে তারা দুজন একই স্কুলে পড়তো আর সে তাকে চেনে, কিন্তু চুনিও তাকে উত্তর দেয় না, কারণ সে তো তাকে এর আগে কখনো দেখেনি আর সে তাকে চেনেও না। তখনই চুনিওর নজর বাওয়ানের হাতে থাকা সেই গেমিং এর প্যাকেটের দিকে যায়। তখন বাওয়ান তাকে বলে এই গেমটা রিসেন্ট এসেছে আর অনেক বেশি ভাইরালও, এবং সেই কারণেই আমি এই গেমটা কিনেছি। কিন্তু এই গেমটা কিনতে গিয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ এই গেমিংটা স্টকে খুব কম আসে এবং খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আর এটাই তাদের শেষ স্টক ছিল। তুমিও এই গেমটা খেলতে পারো। সে যখন এই কথা বলছিল তখন চুনিয়র একটা জিনিস মনে পড়ে যায়। সে আর কুইন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই একটা দোকান থেকে ভার্চুয়াল এই গেমিং এর অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। তখন কুইন সেই গেমটা খেলেছিল এবং এই গেমটা স্টুডেন্টদের জন্য ফ্রি ছিল। চুনিও তাকে আরো কিছু প্রশ্ন করতেই যাবে তখনই সিরিয়ালে খাবার নেওয়ার জন্য চুনিয়র নাম্বার চলে আসে, আর এখানে খাবার সার্ভ করছিল লিন। লিন চুনিওকে দেখে তার প্লেটে বেশি করে খাবার দেয়। অন্যদিকে চুনিও লেয়ের দিকে তাকালে সে ওখানে আর লেকে দেখতে পায় না, আর সে দ্রুত খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। এবার যখন লিন বাওয়ানকে খাবার দিচ্ছিল তখন সে তাকে অল্প অল্প খাবার তুলে দেয়। এটা দেখে বাওয়ান একটু রেগে যায় আর তাকে বলে মেয়ে মানুষকে বেশি খাবার দিচ্ছ আর আমাদের কম খাবার কেন। তখন লিন তাকে জানায় আমার হাত সব সময় এরকম, বয়স হয়ে গেছে তো তাই একটু এরকম হয়ে যায়। এটা বলে সে বাওয়ানকে আরেকটু রাইস বেশি দিয়ে দেয়, আর বাওয়ানও তখন খুশি হয়ে খাবার নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে রাত হয়ে যায় আর সভাপতি লেইকে যে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল সব স্টুডেন্টরা সেই পার্টিতে এসে জড়ো হয়, মানে ওই পার্টিতে সব স্টুডেন্টরাও আমন্ত্রিত ছিল। এখানে চুনিও আর কুইং পেছনের একটা পাশাপাশি সিটে বসেছিল, অন্যদিকে লেই একদম সামনের সিটে বসেছিল। পেছনে বসে বসে কুইং লেয়ের দিকে খেয়াল রাখছিল, সে কি করছে আর কি করছে না সবকিছুর প্রতি তার নজর ছিল। তখন সে খেয়াল করে লেয়ের হাতে কিছু একটা রয়েছে। অন্যদিকে বাওয়ানকে দেখি সে একটু দেরি করেই সে পার্টিতে এসেছিল। সে ওখানে আসার পরে কোথাও কোনো সিট খালি পাচ্ছিল না, আর অবশেষে সে নানের পাশে একটা সিট খালি খুঁজে পায় আর সেখানেই বসে পড়ে, এবং সেখানে স্টুডেন্টদের পারফরমেন্স দেখে তার অনেক ভালো লাগে আর সে তালি বাজাতে শুরু করে। কিন্তু তার এটা খেয়াল ছিল না যে সেই পানির বোতলের মুখ খোলা ছিল, আর তালি বাজানোর সময় অল্প কিছু পানি নানের গায়ে ঢেলে পড়ে যায়। তখন বাওয়ান তাকে সরি বলে আর তাকে হেল্প করার জন্য তার কাপড়ে সেই পানিটা মুছতে শুরু করে, কারণ সে মনে করেছিল নান হয়তো বা কোনো ছেলে, তাই বাওয়ান তাকে বাড়ি বলে ডাকতে শুরু করে। কিন্তু নান তাকে বলে আমি কোনো বাড়ি নই। তখন বাওয়ান তার দিকে ভালোভাবে তাকায় আর সে বুঝতে পারে সে তো একটা মেয়ে। এটা ভেবে সে হেসে দেয় আর নানকে তার পরিচয় দিতে শুরু করে, কিন্তু নানের তার উপরে কোনো আগ্রহ ছিল না, তাই সে তার সাথে কথা বলতে চায় না। তখনই সেখানে স্টেজে নাচের প্রোগ্রাম শুরু হয়ে যায়। সেখানে একটি মেয়ে নাচ করছিল। এটা দেখে নানের মনে পড়ে যায় যখন তার পা ভালো ছিল তখন সেও এভাবে নাচ করতো। এটা ভেবে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর তার লাঠি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন বাওয়ানও এটা জেনে যায় যে সে পঙ্গু, আর সে নানকে বলে আমি কি তোমাকে হেল্প করব, কিন্তু নান তাকে নিষেধ করে আর সেখান থেকে চলে যায়। এটা দেখে বাওয়ানেরও অনেক খারাপ লাগে আর সেও একটু পরে নানের পেছন পেছন বাহিরে চলে যায়। এদিকে লেইও তার ঘড়িতে টাইম দেখে আর সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে চুনিও তার পেছন পেছন যেতে শুরু করে। তখনই কুইং তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন চুনিও তাকে বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। এটা বলে সে লেয়ের পেছনে চলে যায় আর বাহিরে এসে সে লেইকে ফলো করতে শুরু করে। অন্যদিকে বাওয়ান নানের পিছু করছিল। তখন নান তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ফলো করছো কেন। তখন বাওয়ান তাকে বলে আমি আমার রুমের দিকে যাচ্ছি। তখন নান তাকে বলে ছেলেদের থাকার জায়গাও কি এইদিকে। নান তাকে ইগনোর করতে চাইছিল। তখনই বাওয়ান তাকে সেই গেমিংটা দেখায় আর তাকে বলে তুমি কি এই গেমটা খেলবে। এই
গেমটা অনেক ফেমাস এবং খুব দুর্দান্ত। সে তার সাথে ওটা নিয়ে কথা বলছিল, তখনই হঠাৎ নান পড়ে যেতে শুরু করে। বাওয়ান তাকে হেল্প করতে চাইলে সে তার কোনো হেল্প নেয় না আর সরাসরি তার রুমে চলে যায়। তার মন অলরেডি অনেক খারাপ ছিল আর এসব কিছু ভেবে সে কান্না করতে শুরু করে, কিন্তু একটু পরে সে নিজেকে বোঝাতে শুরু করে আর নিজেকে নিজেই সামলে নেয়। আর তখনই তার চোখ পড়ে সেই গেমিং এর দিকে, যেটা দেখে তার মনে পড়ে যায় এই গেমিংটা বাওয়ানের কাছেও ছিল। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে কুইনকে দেখি সে বাহিরে এসে চুনিওকে খুঁজতে থাকে আর তখন সে বুঝতে পারে যে চুনিও ওয়াশরুমে যায়নি। এটা ভেবে তার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ চুনিও তাকে মিথ্যা কথা বলেছে। আর সে বাহিরে বসে বেড়ালকে খাবার খাওয়াতে খাওয়াতে বলে, তুমি কি জানো আমার অনেক ভালো একটা বন্ধু রয়েছে, কিন্তু আমার মনে হয় সে আমাকে অতটা ভালো বন্ধু মনে করে না। আমার মনে হয় সে আমার থেকে অনেক দূরে রয়েছে। সে এসব কিছু ভাবছিল, তখনই তার পেছনে কেউ একজন এসে দাঁড়ায়। কুইন হঠাৎ করে তার দিকে তাকিয়ে চমকে ওঠে। তখনই আমরা দেখতে পাই তার কাছে ডাক্তার জিয়া এসেছে। ডাক্তার জিয়াকে এভাবে হঠাৎ করে আসতে দেখে কুইন একটু ভয় পেয়ে গিয়েছিল। তখন ডাক্তার জিয়া কুইনকে তার আইডি কার্ড দেয় আর তাকে বলে, তুমি এটা হাসপাতালে ফেলে রেখে এসেছিলে। এরপর তারা দুজন গল্প করতে শুরু করে। তখন ডাক্তার জিয়া তাকে বলে, আমিও এই কলেজ থেকে লেখাপড়া কমপ্লিট করেছি। এসব নিয়ে গল্প করতে করতে ডাক্তার জিয়া কুইনকে জিজ্ঞাসা করে, তোমার বন্ধু চুনিও কোথায়? তখন কুইন তাকে বলে, আমি জানি না সে কোথায় গিয়েছে। তখন ডাক্তার জিয়া তাকে বলে, তুমি জানো না চুনিও কোথায়? আমি তো ভেবেছিলাম তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড আর তোমরা একে অপরের সব কথাই জানো। এটা শুনে কুইন এর মন অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে চুনিও লেয়ের পিছু করতে করতে তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে চুনিও লেয়ের বাড়ির দরজা লক করা দেখে আর সে ওখানে বসেই সেই লকের কথা মনে করতে শুরু করে। তখনই লেই পেছনে এসে দাঁড়ায় আর তাকে তার দরজার লকের কথা বলে দেয়। এরপর লেই চুনিওকে তার সাথে ভেতরে যাওয়ার কথা বলে আর চুনিও ভয় না পেয়ে তার সাথে ভেতরে চলে যায়। সেখানে যাওয়ার পর চুনিও তার প্রত্যেকটা রুম ভালো করে খেয়াল করে দেখে। তখন লেই তার জন্য খাওয়ার পানি নিয়ে আসে। সে যখন ওই পানির দিকে তাকায় তখন সে সাদা সাদা কিছু একটা দেখতে পেয়ে পানিটা খায় না আর সন্দেহ করতে শুরু করে সে হয়তো পানিতে কিছু মিশিয়েছে। তখন লেই সেটা বুঝতে পারে আর তার সাথে একটু কড়া ব্যবহার করে, কিন্তু একটু পরেই সে আবার তাকে বলে, আমি পানিতে লবণ মিশিয়েছি। এটা শুনে চুনিও তাকে জিজ্ঞাসা করে, আপনি কি লবণ পানি খেতে পছন্দ করেন? তখন লেই তাকে বলে, ছোটবেলায় আমি এটা একদমই পছন্দ করতাম না, কিন্তু কেউ একজন ছিল যে আমাকে এটা পান করতে বাধ্য করত আর এখন এটা আমার অভ্যাস হয়ে গেছে। এরপরেও চুনিও সেই পানিটা পান করে না আর তাকে জিজ্ঞাসা করে, তুমি সেই পুরাতন বিল্ডিং এ কেন গিয়েছিলে? এটা শুনে লেই তাকে বলে, আমি সেই বিল্ডিং এ গিয়েছিলাম ওই বিল্ডিং এর মাপ নেওয়ার জন্য, কারণ আমরা সবাই যে বিল্ডিং এ গেম খেলি সেই বিল্ডিং আর এই বিল্ডিংটা একই রকম দেখতে আর দুই বিল্ডিং এর মেজারমেন্টও একই রকম ছিল, যার কারণে আমি প্রথমে ভেবেছিলাম কোনো একটা শক্তি রয়েছে যার কারণে আমরা সবাই রাত্রেবেলা সেই বিল্ডিং এ গেম খেলার জন্য পৌঁছে যাই। কিন্তু আমি চিন্তা করে একটা জিনিস খুঁজে পেলাম, যদি আমরা প্রতি রাতে সেই পুরাতন বিল্ডিং এ গেম খেলতে চাই তাহলে সেটা এক রাতের মধ্যে আবার কিভাবে পরিষ্কার হয়ে যায়, কারণ যে পুরাতন বিল্ডিং তাদের হোস্টেলের সামনে রয়েছে সেটা অনেক বেশি পুরাতন আর অনেক বেশি নোংরা, কিন্তু যেই বিল্ডিং এ তারা সবাই মিলে গেম খেলতে যায় সেই বিল্ডিংটা অনেকটাই নতুন আর একদমই পরিষ্কার। যে যতই ফাস্ট হয়ে যাক না কেন কেউ একদিনের মধ্যে একটা বিল্ডিং এইভাবে পরিষ্কার করে চকচকে করে ফেলতে পারবে না। যদি আমি ধরেও নেই যে কেউ এই বিল্ডিংটা একদিনের মধ্যে পরিষ্কার করে ফেলেছে, কিন্তু পরের দিন সেই বিল্ডিংটা আবার আগের মতো নোংরা কিভাবে হয়ে যায়? এখানে এইসব কথার ফলাফল হিসাবে এটাই বের হয় যে ওই পুরাতন বিল্ডিং আর তাদের গেম খেলার জায়গা দেখতে একরকম হলেও এই দুইটা জায়গা আসলে ভিন্ন। পরের সিনে জিয়াংকে দেখি, সে ইয়াংকে দেখার জন্য হাসপাতালে এসেছিল। এখানে জিয়াং ইয়াংকে বলছিল, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো, আমার তোমার সাথে অনেক কিছু বলার আছে। তখন জিয়াং এর মনে পড়ে যে তার আরো একবার হ্যাংকে কল করা উচিত আর খোঁজ নেওয়া উচিত সে এখন কোথায় আছে। তখনই তার মনে পড়ে যায় যে গতকাল রাতেই সে হ্যানের ফোন এই রুমে কুড়িয়ে পেয়েছিল। এটা মনে পড়ে জিয়ানের ভেতরে অনেক উল্টাপাল্টা খেয়াল চলে আসছিল। তখনই সে নিজেকে বোঝায় আর বলে, আমি যা ভাবছি সে সবকিছুই ভুল। হ্যান হয়তো বা ভুল করে তার ফোন এখানে ফেলে রেখে গিয়েছে। এমনিতেও হ্যান নতুন ফোন কিনতে চেয়েছিল আর যখন সে জানতে পেরেছে যে তার পুরাতন ফোন হারিয়ে গেছে তখন সে এটাকে বেশি খোঁজার চেষ্টা করেনি। জিয়ান এইসব কিছু ভাবছিল তখনই তার কাছে একটা কল আসে আর সে কথা বলতে বলতে বাথরুমের ভেতরে চলে যায়। কথা বলা শেষে যখনই জিয়ান বাহিরে আসতে যাচ্ছিল তখনই সে দেখতে পায় রুমের ভেতরে দুইজন ডাক্তার এসেছে আর তারা দুইজন ইয়াং এর চেক আপ করছে। এটা দেখে সে বাথরুম থেকে বের হয় না আর আড়াল থেকে তাদের কথা শুনতে শুরু করে। এদিকে এই দুইজন ডাক্তারের চেহারা দেখানো হয় না, কিন্তু তাদের মধ্যে যে জুনিয়র ডাক্তার ছিল সে বলতে শুরু করে, ইয়াং এর বডিতে এত বেশি অ্যালকোহলও নেই যে সে তার কারণে কোমায় চলে যাবে। এখানে সে জুনিয়র ডাক্তারের একটু সন্দেহ হচ্ছিল যে তার কোমায় চলে যাওয়ার রিজন অন্য কিছু হতে পারে, তাই সে সিনিয়র ডাক্তারকে বলে আরো একটা চেক আপ করানোর জন্য, কিন্তু সেই সিনিয়র ডাক্তার তাকে বলে আর একটা চেক
চেক আপ করানোর কোনো প্রয়োজন নেই। এটা বলে সে তাকে অন্য আরেকটা রোগী দেখার জন্য সেখান থেকে বাহিরে পাঠিয়ে দেয়। এরপর সে সিনিয়র ডাক্তার কাউকে কল করে আর তাকে বস বলে ডাকতে শুরু করে। ডাক্তার তাকে বলে ইয়াং এর অবস্থাও আগের পেশেন্টের মতো হয়ে গেছে, সেও গেমের কারণে কোমায় চলে গেছে। আর আমার মনে হয় কিছু লোকদের আমাদের উপর হালকা হালকা সন্দেহ হচ্ছে, তাই আমাদের উচিত খুব তাড়াতাড়ি একে অন্য জায়গায় শিফট করে দেওয়া। এরপর সেই ডাক্তার কথা শেষ করে সেখান থেকে চলে যায়। আর ভেতরে বসে থেকে জিয়াং এসব কিছু শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখন তো জিয়াং এটাও জেনে গিয়েছিল যে তার বন্ধুর কোমায় চলে যাওয়ার কারণ কোনো অ্যালকোহল নয়, বরং সেই গেম। পরের সিনে বাওয়ানকে দেখি সে এখন ওই গেমটা খেলতে শুরু করে। এখান থেকে সিন চলে যায় লে এর বাড়িতে, যেখানে চুনিও ভেতরের রুমে এসে দেখতে পায় লে এর কাছেও সেই গেমটা ছিল, যে গেমটা সে বাওয়ানের কাছে দেখেছিল। এরপর সে বাহিরের রুমে গিয়ে লেকে জিজ্ঞাসা করে, আপনি তখন সেই বিল্ডিং এর ভেতর থেকে কিছু একটা পকেটের ভিতর ঢুকিয়ে নিয়েছিলেন, সেটা কি ছিল? তখন লে তাকে বলে, আমি জানতাম তুমি আমাকে দেখছো, তাই তোমার মনোযোগ পাওয়ার জন্য আমি একটা কাপড় তুলে নিয়েছিলাম। লে তাকে ওই কাপড়ের টুকরোটা দেখায়। সেই কাপড়ের টুকরোটা দেখে চুনি ওর জুনের কথা মনে পড়ে যায়, কারণ জুনও সেম টু সেম এই কাপড়ের জামাই পরেছিল। এটা নিয়ে সে একটু চিন্তায় পড়ে যায়। তখনই তাদের ফোনে একটা নোটিফিকেশন আসে এবং তাদেরকে বলা হয় 19th ফ্লোরের গেম শুরু হতে চলেছে। আর যারা যারা এই গেমে যুক্ত ছিল তাদের সবার ফোনে টাইম উঠতে শুরু করে। 10 সেকেন্ডের